আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ বাংলাদেশ ২০২৪। বাংলাদেশকে জানুন, বাংলাদেশ সম্পর্কে ভাবুন, বাংলাদেশকে ভালোবাসুন। এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন এবছর শুরু করেছে নতুন এই আয়োজন কুইজ বাংলাদেশ ২০২৪ এবং আমাদের শিক্ষার্থীরা যেন বাংলাদেশ সম্পর্কে আরও ভালো করে জানতে পারে এবং বাংলাদেশ সম্পর্কে জানতে তাদের আরও আগ্রহী করে তুলতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে যথারীতি হাজির হয়েছে দুটি দল। চলুন অনুষ্ঠান শুরু করবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ফাহাদ হাসান সমুদ্র। আমি রংপুর জিলা স্কুলে ক্লাস 9-এ পড়ি। আমি মোহাম্মদ জারিফ জামান রোজ, নবম শ্রেণী, রংপুর জিলা স্কুল, রংপুর। আমার নাম মোহাম্মদ নাসির। আমি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করছি। আমার নাম ইকরাব আহমেদ আবির, দশম শ্রেণী, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। পরিচয় পেলেন, এবারে বলে দেবার পালা। আমাদের অনুষ্ঠানের নিয়ম, আমরা পুরো প্রতিযোগিতাটা দুটো রাউন্ডে নিয়ে এসেছি। প্রথম রাউন্ডে থাকছে ছবি এবং ভিডিও ভিত্তিক, অর্থাৎ ছবি বা ভিডিও দেখাবো আমরা, সেটার ভিত্তিতে প্রশ্ন করবো, যেটা হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড, আমাদের প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে যে আমরা 1 মিনিট সময়ের মধ্যে 10টা প্রশ্ন করব এবং দেখা যাচ্ছে যে প্রথম রাউন্ডে নম্বর দিচ্ছি আমরা 10, উত্তর সঠিক হলে, ভুল হলে জরিমানা হয়ে যাচ্ছে 5। আর দ্বিতীয় রাউন্ডে এসে আমরা নম্বর দিচ্ছি 5 করে যদি উত্তর সঠিক হয়, কিন্তু ভুল হলে কোনো নম্বর কাটবো না। আর প্রথম রাউন্ডের বেলায় আমাদের এখানে বাজার আছে দুপাশেই, যারা আগে বাজার প্রেস করবেন তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর কুইক কুইজ রাউন্ডে, যেটা দ্বিতীয় রাউন্ড, সেখানে বাজার প্রেস করতে হবে না, কারণ আমরা দু দলের জন্যই নির্ধারিত প্রশ্ন রাখব। এই হচ্ছে আমাদের খুব সাধারণ নিয়ম। তো শুরু করি আজকের কুইজ। রেডি? অলরাইট। তো আমাদের প্রথম রাউন্ড অডিও ভিজুয়াল রাউন্ড, ছবি ও ভিডিও দেখে প্রশ্ন। প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়। শেরে বাংলা এ.কে. ফজলুল হক, হোসেন সরওয়ার্দী ও মৌলানা ভাসানীর নেতৃত্বে 1954 সালে যুক্ত ফ্রন্ট নামে গঠিত বিরোধী রাজনৈতিক জোটের টিকেটে 1954 নির্বাচনে গোপালগঞ্জ আসন থেকে বিজয়ী হন শেখ মুজিব। 1954 সালে যুক্ত ফ্রন্টের টিকেটে নির্বাচনে জেতার পর শেখ মুজিবুর রহমান মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে কোন মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়েছিল? সবার আগে বাজার প্রেস করছেন রংপুর জেলা স্কুল। আপনাদের উত্তর? শিল্প, বন এবং দুর্নীতি দমন বিষয়ক। শিল্প, বন এবং দুর্নীতি দমন। রংপুর জেলা স্কুল, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। একবারে সঠিক উত্তর, কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। 10 নম্বর পেয়ে গেলেন রংপুর জেলা স্কুল আপনারা। এবার দেখার পালা আমাদের পরের প্রশ্ন কি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে বাটালি হিল, বাজিদ বোস্তামি বাজার, লাল দিঘি, মন্দাকিনী শিব মন্দির, হালদা নদী, ঠাকুর দিঘি। এই দর্শনীয় স্থানগুলো দেখতে হলে আমাদেরকে বাংলাদেশের কোন জেলায় যেতে হবে? এই জেলায় গেলে এই সবগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো। আবারও রংপুর জেলা স্কুল বাজার প্রেস করেছেন চট্টগ্রাম। চট্টগ্রাম। এ পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, উত্তর দিতে চান? উত্তর দিতে চাচ্ছেন না। আচ্ছা, দেখি এটা চট্টগ্রাম কিনা। এবং আমাদের কপিটা বলছে একেবারে সঠিক উত্তর, চট্টগ্রাম। ভেরি ওয়েল ডান। এবং এই যে সুন্দর একটা নদীর ছবি দেখছি, এটাই হচ্ছে হালদা নদী। হালদা নদী সম্পর্কে কি জানা আছে? আচ্ছা, হালদা নদীটা হচ্ছে একটা বিশেষ নদী যেখানে বিভিন্ন মাছের পোনা সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা সারা বাংলাদেশে পাঠানো হয়। হালদা নদী, এবং হালদা নদীকে কেন্দ্র করে একটা চমৎকার চলচ্চিত্র নির্মিত হয়েছে। তৌকির আহমেদ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন রংপুর জেলা স্কুল, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের সময় হয়ে গেছে এবার জেগে উঠবার। ঠিক আছে, লেটস ট্রাই। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন। আমরা জানি যে সারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করছে সবাই। ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের এখন অবস্থান কততম? সারা দুনিয়াতে অনেক দেশের তরুণরাই ফ্রিল্যান্সিং করছেন, বাংলাদেশও করছে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে, আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? কোনো আইডিয়া? কোনো আইডিয়া নেই। খিলগাঁও
ঠিক আছে। আমি জাস্ট এমনি জানতে চাই ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি আপনারা কি জানেন? ফ্রিল্যান্সিং মূলত আমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিদেশি যারা ক্লায়েন্ট আছে বা বিদেশ থেকে যারা বিভিন্ন কাজ দেন সেগুলো বাংলাদেশে বসে আমরা করে দিতে ধরনের পারি। কাজ? কি ধরনের কাজ বলতে এখানে বিভিন্ন ধরনের কাজ যেগুলো আর কি অনলাইনে করা যায়, যেরকম গ্রাফিক ডিজাইন রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে, এসইও রয়েছে, ওয়েবসাইট ডিজাইনিং রয়েছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট রয়েছে, গেম ডেভেলপমেন্ট রয়েছে, গেম ডিজাইন রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেগুলো বলেন সেগুলো হচ্ছে freelancer.com আছে, upwork.com আছে, দেন fiverr.com আছে, guru.com ছাড়াও আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আর ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি এখন মানুষ পছন্দ করছে কারণ আয়টা অনেক বেশি বলা যায়, যে নর্মালি একটা গ্রাফিক ডিজাইন বা একটা পোস্টার ডিজাইন করলেই $50 পেয়ে যাচ্ছেন। $50 মানে প্রায় 5,000 টাকার সমমূল্য। সো এই জন্য আর কি ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বেশি বলা যায়। আমার ধারণা ছিল যে তৃতীয় হবে বাংলাদেশ, বাট আমি শিওর না। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস শিওর যে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে বিশেষজ্ঞ, কারণ আপনি এতগুলো তথ্য দিলেন, এত তথ্য আমার নিজেরও জানা ছিল না। ভেরি ওয়েল ডান, খুব ভালো, চমৎকার। আপনি কি ফ্রিল্যান্সিং করেন? আমি ট্রাই করেছিলাম, বাট আমি মানে সেরকম ফোকাস নিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করা হয়নি। আচ্ছা, কিন্তু আস্তে আস্তে ফোকাস দিলে, পড়াশোনার পাশাপাশি যদি একটু একটু সময় দেন, তাহলে নিশ্চয়ই আপনি ফ্রিল্যান্সিংও অনেক ভালো করতে পারবেন। আপনারা কি করেন রংপুর জেলা স্কুল? জি না, ফ্রিল্যান্সিং করা হয় না আমাদের। হ্যাঁ, আর কিন্তু এই কাজগুলো যেগুলো বলছিল যে জি, এসবের সার্চ ধারণা ইঞ্জিন রয়েছে অপটিমাইজেশন, গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, কন্টেন্ট রাইটিং এর কাজ, এগুলো কি শিখেছেন? না, এগুলো শিখা আচ্ছা, এইখানে ইউটিউব আছে, ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, সেখান থেকে শিখতে পারবেন। এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা এই কোর্সগুলো করায় এবং বিনা খরচেই করায়, সেখান থেকেও আপনারা করতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম যে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান কততম, বাংলাদেশের ছেলেপেলেরা খুব ভালো কাজ করছে। গত বছর $1.9 বিলিয়ন আয় করেছে আমাদের তরুণ শিক্ষার্থীরা। তবে অবস্থানের দিক থেকে 8ম অবস্থানে আছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের অবস্থান আরও ওপরের দিকে যাবে। ফ্রিল্যান্সিংয়ের জগৎ থেকে, মানে তথ্য প্রযুক্তির জগৎ থেকে, এবার দেখি কোন জগৎ থেকে প্রশ্ন আসে। ফল, এইটি একটি দেশীয় ফল। এটার পুষ্টিগুণ হচ্ছে এটাতে আমিষ এবং চিনি সমৃদ্ধ সুস্বাদু ফল, উদারময় নিবারক, কৃমিনাশক। চীনে লোকজন এই ফলকে বলকারক বলে মনে করে। ইন্দোচীনের শুকনো ফল থেকে ব্রেইন টনিক তৈরি করা হয়। লিচুর মতন দেখতে অনেকটা, এবং লিচু জাতীয়, কিন্তু লিচু না। জি, খিলগাঁও। এবার আপনাদের উত্তর। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় দেশি ফল, কিন্তু আমাদের চেনা জানাটা কম এই ফলটার সাথে। এই ফলটার নাম আমরা কম জানি। আপনারা প্রথমে বোধহয় লিচু ভেবেছিলেন। আচ্ছা, কিন্তু লিচু না, আমি আগিয়ে বলে দিচ্ছি। রংপুর জেলা স্কুল? না। নো আইডিয়া। কর্তকি? না, ওটা কি না, এটা হচ্ছে লিচুর যে জাতটা আছে সেটার মতনই অনেকটা, কিন্তু লিচু না। আচ্ছা, দুদলই উদাহরণে পাচ্ছেন। এটার নাম হচ্ছে কাঠ লিচু বা লঙ্গান বা আশফল নামেও অনেকে ডাকেন। কাঠ লিচু বা লঙ্গান বা আশফল, এবং এটা দেশে পাওয়া যায়, যদিও আমাদের দেশে কেন জানি এটা খুব একটা জনপ্রিয় না, কিন্তু এটা পুষ্টিগুণ অনেক বেশি। এবং এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষ এটির, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বৃক্ষটা দেখা যায়, কিন্তু পুষ্টিগুণে খুবই ভালো। কাঠ লিচু বা লঙ্গান ইংরেজিতে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আসছে আমাদের জন্য এই পর্দায়। আমাদের পরের প্রশ্ন, পাকিস্তান সরকার সামরিক আইন জারি করে তৎকালীন পূর্ব পাকিস্তানে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। অন্যান্য সাধারণ ছাত্র নেতাদেরকে সাথে নিয়ে 1961 সালে বঙ্গবন্ধু গোপনে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে কাজ করা। তৎকালীন পূর্ব পাকিস্তানে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল কত সালে? সবার আগে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। 1966 সালে। 1966 সালে। আপনি যদি প্রশ্নটা খেয়াল করেন যে পাকিস্তান সরকার সামরিক আইন জারি করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে, এবং তারপরে 1961 সালে তিনি গোপনে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটা সংগঠন গড়ে তোলেন। 1958 সালে। 1958 সালে। আচ্ছা, আপনারা বলছেন 1958 সালে। আমি আসতে চাই রংপুর জেলা স্কুলের কাছে। রংপুর জেলা স্কুল? 1958 সালে।
আপনারা বাজার প্রেস করেছেন, আপনারা বলছেন 1958 সালে, নিশ্চিত? জি। দেখা যাক, উত্তর সঠিক হলে দুদলই 10 নম্বর করে পাবেন, কিন্তু ভুল হলে দুদলেরই জরিমানা হয়ে যাবে 5 নম্বর করে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে 1958 সালে। ভেরি ওয়েল ডান। খিলগাঁও উচ্চ বিদ্যালয় এবং রংপুর জিলা স্কুল, আপনারা দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। 1958 সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিলেন। এবং এই ছবিটা যেটা, এই ছবিটা হচ্ছে 1961 সালে তোলা ছবি, যেখানে উনি বিভিন্ন একটা ঘরের মধ্যে গোপনে সভা করছেন। পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি কি আছে আমাদের জন্যে। ইতিহাস থেকে আমরা চলে আসছি খেলাধুলায়। তিনি বামহাতি ব্যাটসম্যান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড়, আর তার ডাকনাম হচ্ছে সৌরভ, এবং ধীর গতিতে বামহাতি অর্থোডক্স বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে চট্টগ্রাম বিভাগে খেলার পূর্বে ঢাকা বিভাগে খেলেছেন, পাশাপাশি প্রিমিয়ার লিগ সিলেট রয়্যালস দলের হয়ে খেলেছেন। টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তিনি। তিনি বাংলাদেশের জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক। কি তার নাম? রংপুর জিলা স্কুল, মমিনুল হক। মমিনুল হক। খিলগাঁও মমিনুল হক। দুদলই বলেছে মমিনুল হক, এবং অ্যাবসলিউটলি রাইট আনসার। মমিনুল হক সৌরভ, তার জন্ম 29 সেপ্টেম্বর 1991 সালে। সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে তিনি জন্মগ্রহণ করেন, এবং বিকেএসপি যেটা আমাদের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে তিনি ক্রিকেট নিয়ে পড়াশোনা করেন। মমিনুল হক। দুদলই সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে। শুদ্ধ বানান। আমরা 4টি বানান দেখাবো, তার মধ্যে 3টি ভুল, 1টি শুদ্ধ। দুদলের জন্যই সমান সুযোগ থাকবে। আমাদের শব্দটি হচ্ছে এত দ্বারা। এত দ্বারা কোনটি শুদ্ধ বানান? রংপুর জিলা স্কুল 3 নাম্বার। তৃতীয়টি, জি। তাই তো? আচ্ছা, এটা আমাকে যদি একটু বানানটা করে শোনান। এ ত দয় বয় আকার রয় আকার। আচ্ছা, আপনারা বলছেন তৃতীয় যে সম্ভাব্য উত্তরটি আছে এটি শুদ্ধ বানান, তাই তো? খিলগাঁও উচ্চ বিদ্যালয় তৃতীয় বানান এ ত দয় বয় আকার রয় আকার বা বয় শূন্য রয় আকার। আচ্ছা, আপনারা বলছেন যে তৃতীয় যে সম্ভাব্য উত্তরটি আছে এটাই শুদ্ধ বানান। দেখি আমাদের কম্পিউটার আপনাদের সাথে সহমত পোষণ করে কিনা। কম্পিউটার বলছে যে সঠিক বানানটা বা শুদ্ধ বানানটা হচ্ছে চতুর্থ অপশন, এ ত দয় দয় ব। আমরা আগে লিখতাম এ ত দয় বয়, কিন্তু বাংলা একাডেমি যে নতুন ভাষা যে তালিকা দিয়েছে এবং বানান রীতি এবং নীতি যেভাবে তারা করেছেন, সেই অনুযায়ী বাংলা একাডেমি বলছে এত দ্বারা এই বানানটা হবে এ ত দয় দয় ব আকার রয়কার রা, এবং উচ্চারণটা হবে এতদ এতদ দা রা। দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলেরই জরিমানা হয়ে গেল 5 নম্বর। পরের প্রশ্নে চলে যাই বাংলা বানান থেকে, দেখি কোন বিভাগ থেকে প্রশ্ন থাকবে। ভূগোল। এটা কুমিল্লা জেলার একটা অন্যতম পাহাড়। পাহাড়টা তার লাল রঙের জন্য বিখ্যাত। দুদলই একই সাথে বাজার প্রেস করছেন। সবার আগে রংপুর জেলা স্কুল। লালমাটি পাহাড়। লালমাই পাহাড়। আচ্ছা, লালমাই পাহাড়। খিলগাঁও আপনারাও বলছেন এটা লালমাই পাহাড়। কেউ কি গেছেন লালমাই পাহাড়ে এখানে বেড়াতে, পিকনিক এখনো করতে? যাওয়া হয়নি। যাওয়া হয়নি। এই পাহাড়টার কাছেই একটা প্রাচীন পুরাকীর্তি রয়েছে, প্রত্নতত্ত্ব স্থান রয়েছে। কেউ কি জানেন? আমরা দেখিনি এক উত্তর ঠিক কিনা। উত্তরটা একবারে ঠিক, লালমাই পাহাড়। দুদল সঠিক উত্তর দিয়েছেন। আর সাথেই একদম রয়েছে, সেটা হচ্ছে ময়নামতি বিহার। ময়নামতি। ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়ে 10 নম্বর করে অর্জন করে নিলেন। এবং এই জায়গাটা ভীষণ সুন্দর, পাহাড়গুলি অনেক উঁচু। এর পাশেই আমাদের ময়নামতি ক্যান্টনমেন্ট সাথী লাগোয়া, এবং প্রতি বছর শীতকাল এলে প্রচুর মানুষ সেখানে পিকনিক করতে যান। খুব দর্শনীয় সুন্দর একটা জায়গা। আর ময়নামতি বিহার তো রয়েছেই। পরের প্রশ্নে চলে যাই, দেখি আমাদের ভূগোল থেকে
পরের কোন বিভাগের জন্য প্রশ্ন আসে? আমাদের পরের বিভাগ হচ্ছে ইতিহাস। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি মুঘল সম্রাটও হয়েছিলেন। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন, যেটার মূল নাম ছিল ফোর্ট ঔরঙ্গাবাদ। নির্মাণ কাজ শুরু করার কিছুদিন পর মুঘল সম্রাট, তার পিতাও মুঘল সম্রাট ছিলেন, তিনি তাকে নিজের কাছে ডেকে নিয়ে যান। তখন শায়েস্তা খাঁ সেই দুর্গের নির্মাণ তত্ত্বাবধান করেন। প্রশ্ন হচ্ছে, সম্রাট আওরঙ্গজেবের কোন পুত্রের কথা বলছি? ইয়াস, রংপুর জেলা স্কুল। আলমগীর। সম্রাট আলমগীর। জি। আচ্ছা, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। সম্রাট আলমগীরই হবে। আলমগীরই হবে। যোগ দুদলের কাছ থেকেই সঠিক উত্তর পাচ্ছি না। এটি হচ্ছে মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহ। তিনি এই লালবাগের কেল্লা নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে তাকে ফেরত চলে যেতে হয় তার পিতা সম্রাট আওরঙ্গজেবের ডাককে সাড়া দিতে। চলে যাই পরের প্রশ্নে, দেখি ইতিহাসের পরে আমাদের কোন বিভাগ থেকে প্রশ্ন আছে। সাহিত্য। তিনি একজন বাঙালি লেখক ও শহীদ বুদ্ধিজীবী। 1969 সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 83 সালে সাংবাদিকতায় মরণোত্তর 21 পদক পান এবং সাহিত্যে 1998 সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। তার খুব বিখ্যাত দুটো উপন্যাসের কথা যদি বলি, একটি হচ্ছে সারেংবউ আর একটি সংসপ্তক। এই বিখ্যাত সাহিত্যিকের নাম কি? খিলগাঁও উচ্চ বিদ্যালয়। শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার বলছেন খিলগাঁও উচ্চ বিদ্যালয়, রংপুর জেলা স্কুল। শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার। আচ্ছা, দেখে নিই শহীদুল্লাহ কায়সার কিনা। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। এবারে কোনো জরিমানা হয়নি, উত্তর একদম সঠিক। শহীদুল্লাহ কায়সার 1927 সালের 16 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের ঠিক বিজয়ের আগে আগে তার মৃত্যু ঘটে। তিনি নিখোঁজ হয়ে যান 14 ডিসেম্বর এবং তার প্রকৃত নাম ছিল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু তিনি লিখতেন শহীদুল্লাহ কায়সার এই নামে। এবং সারেংবউ, তার যে উপন্যাস সারেংবউ, সেটি অবলম্বনে বাংলাদেশে একটি অসাধারণ চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যেটিতে নায়ক ফারুক এবং চিত্রনায়িকা কবরী তারা অভিনয় করেছিলেন। একটি অসাধারণ চলচ্চিত্র, অসম্ভব জনপ্রিয় হয়েছিল। এবং সংসপ্তক এই উপন্যাস অবলম্বনে আমাদের বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ সিরিজ প্রচারিত হয়েছিল এবং সেটিও অসম্ভব জনপ্রিয় হয়েছিল। প্রয়াত হুমায়ুন ফরিদি অভিনয় করেছিলেন কানকাটা রমজান চরিত্রে এবং হুরমতি চরিত্রে ফেরদৌসী মজুমদার অভিনয় করেছিলেন সংসপ্তক উপন্যাস অবলম্বনে। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। তো সাহিত্য বিভাগের পরে দেখি কোন বিভাগ থেকে প্রশ্ন আছে আমাদের জন্যে। সংস্কৃতি। তিনি ছিলেন একজন বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। তার জীবনের মূল সুর ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। আবহমান বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এবং এটি তারই প্রতিকৃতি। প্রশ্ন হচ্ছে, এই প্রখ্যাত চিত্রশিল্পীর নাম কি? সবার আগে রংপুর জেলা স্কুল। SM সুলতান। SM সুলতান। খিলগাঁও উচ্চ বিদ্যালয়। SM সুলতান। আপনারা বলছেন SM সুলতান। দেখি আমাদের কম্পিউটার কি বলে। শেখ মোহাম্মদ সুলতান। শেখ মোহাম্মদ SM, এটাকে সংক্ষেপে SM সুলতান বলা হয়। 1923 সালের 10 অগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং 1994 সালের 10 অক্টোবর তার মৃত্যু হয়। আমরা সবাই তাকে SM সুলতান নামে চিনি। 1982 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অফ অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া পুরস্কার লাভ করেন এবং সে বছরই মানে 1982 সালেই তিনি 21 পদকও লাভ করেন। SM সুলতান। ভেরি ওয়েল ডান, SM সুলতান সঠিক উত্তর দিয়ে 10-10 করে দলই পেয়ে গেলেন নম্বর। ভেরি ওয়েল ডান। চলে যাই সংস্কৃতির পরে আমাদের পরবর্তী বিভাগে। পরের বিভাগ খেলাধুলা। 9 বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। 1979 সালে প্রথম কোনো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রেটিং অর্জন করেন এবং 1981 সালে
আন্তর্জাতিক মাস্টার এবং 1987 সালে গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার, এমনকি ভারত পাকিস্তানের আগেও বাংলাদেশ গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছিল এই দাবাড়ুর সৌজন্যে। এবং তিনি 80-র দশকের বাংলাদেশের একজন সুপারস্টার ছিলেন, সবাই তার নাম জানতেন, গ্র্যান্ড মাস্টার। তারপরে পড়াশোনার জন্য উনি দেশের বাইরে যান, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন। কিন্তু তারপরে আর দাবা খেলায় খুব একটা মন দিয়ে তিনি খেলেননি। কিন্তু বাংলাদেশে দাবাকে জনপ্রিয় করার এবং দাবা খেলে দিয়ে তারকা খ্যাতি লাভ করা যায় তিনি দেখিয়েছিলেন। কোনো দলেরই কাছ থেকেই কোনো সাড়া দেখছি না। দেখি আমাদের কম্পিউটারকে জিজ্ঞেস করি। নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, 1966 সালে 13 মে তার জন্ম এবং 1979 থেকে 2019 পর্যন্ত তিনি 6 বার বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। অলরাইট, খেলাধুলার বিভাগ থেকে প্রশ্ন হয়ে গেল, এখন দেখি কোন বিভাগ আছে। আমরা চলে এসেছি ভিডিও ভিত্তিক রাউন্ডে। আমরা এখন একটা ভিডিও দেখাবো, একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভিডিও এবং অত্যন্ত দুর্লভ এই ভিডিওটি। আমরা এটার কথা আমাদের বইয়ে পড়েছি কিন্তু দেখার সুযোগ হয়নি। খুবই দুর্লভ এই ফুটেজটা আমরা এখন দেখব, একটা ভাষণ দেখব, তারপরে আমি প্রশ্নটাতে আসবো। ঠিক আছে, আমরা ভাষণটা দেখি। Let me make it very clear to you, and leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and work together. পাকিস্তানের গভর্নর জেনারেল গণপরিষদের সভাপতি এবং মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বক্তৃতা দিচ্ছেন 1948 সালের 21শে মার্চ একটি জনসভায়, এবং স্পষ্ট করে তিনি বলছেন উর্দু, অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা না। প্রশ্ন হচ্ছে, এই যে জনসভা যেখানে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন, এই জনসভাটা কোথায় হয়েছিল? জি, খিলগাঁও উচ্চ বিদ্যালয়, ঢাকায়। ঢাকার কোথায়? ঢাকা ইউনিভার্সিটি। আসতে হচ্ছে রংপুর জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। জি। আচ্ছা, দেখে নি আমাদের কম্পিউটার কি বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা। কম্পিউটার বলছে ঢাকার রেসকোর্স ময়দানে 1948 সালের মার্চে তিনি তার জীবনের প্রথম এবং শেষবারের মতন পূর্ববঙ্গে এসেছিলেন। এরপরে আর তিনি আসেননি। 47-এ দেশ বিভাগ হলো, তার ঠিক 7 মাস পরে তিনি পূর্ববঙ্গে আসেন। কিন্তু এসে যখন তিনি এই বক্তৃতাটা দেন, তারপরে যে প্রতিবাদ আসে, তারপরে উনি আর পূর্ববঙ্গে আসার সাহস পাননি। প্রথম মিটিংটি তিনি করেন, জনসভাটি করেন রেসকোর্স ময়দানে। সেখানে আমরা যে ভিডিওটি দেখলাম, যে দুর্লভ ভিডিও ফুটেজটি, এটি রেসকোর্স ময়দানে দেয়া তার বক্তব্যের ভিডিও রেকর্ড। পরের দিন বিশ্ববিদ্যালয়ে তিনি একই বক্তৃতা দেন এবং সেখানে তিনি বলেন যে উর্দুই একমাত্র ভাষা হবে। ইংরেজিতে তিনি পুরো তার বক্তব্যটা দিয়েছিলেন এবং সাথে সাথে তখন ছাত্ররা যারা ছিল তারা প্রতিবাদ করেছিল, সবাই না 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 সমস্যারে বলেছিল। তখন তিনি একটু থমকে গিয়েছিলেন। রেসকোর্স ময়দানে অনেক লোক ছিল ওভাবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা প্রতিবাদ জানিয়েছিল। তখন তিনি একটু থেমে গেছেন, থেমে গিয়ে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে। তারপর তিনি আবার কনফিডেন্টলি বলেছেন যে না, এটাই হবে। এবং পরে ছাত্রনেতারা তার সঙ্গে দেখা করেছে, দেখা করে তাকে বলেছেন যে না, এটা বাংলা হতে হবে। কারণ যখন দেশভাগ হয়, পাকিস্তান গঠিত হওয়ার পরপরই দেখা গেছে যে পাকিস্তানের মুদ্রায়, ডাক টিকেটে, সব কিছুতে রয়েছে দুটো ভাষা, উর্দু এবং ইংরেজি। বাংলা সেখানে ছিল না। এবং ছাত্রনেতারা এবং বিভিন্ন রাজনীতিবিদরা তারা বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে কেবল যে দুটি ভাষা থাকতে হয় এমন কোনো কথা নেই, আরও অনেক ভাষাকে রাষ্ট্রভাষা করা যায় একই সাথে। এবং বাংলা যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষা বাংলা,
সমগ্র পাকিস্তানের, সুতরাং বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। উর্দু নিয়ে কারো আপত্তি ছিল না, কিন্তু বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, সেটা ছিল। এর সাথে শেষ হয়ে গেল ছবি এবং ভিডিও দেখে প্রশ্ন উত্তরের পালা। প্রথম রাউন্ড শেষ, এবারে হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে আসবার পালা। দ্বিতীয় রাউন্ডে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টা প্রশ্ন করব, দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর। এটার নাম হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজে প্রথম সুযোগ থাকছে রংপুর জেলা স্কুলের জন্য। রংপুর জেলা স্কুল, আপনাদের 1 মিনিট সময়ের জন্য আপনারা তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের ভাটিয়ারি। চট্টগ্রামের ভাটিয়ারিতে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানি শীর্ষ দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুর। চাঁদপুরে। কোন রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহৃত হয়? ডায়াবেটিস। ডায়াবেটিস। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? বাংলাদেশের বৃহত্তম কাগজের কল? কর্ণফুলী কাগজ মিল। কর্ণফুলী কাগজ মিল। খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? ICDDBR। ICDDBR। আচ্ছা। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? স্পিকার। স্পিকার। আচ্ছা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। আবার আসতে চাই, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? চাঁদপুর। চাঁদপুর। আর কোন রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার হয়? ক্যান্সার। ক্যান্সার। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? সৌদি আরব। সৌদি আরব। বাংলাদেশের বৃহত্তম কাগজের কল? কর্ণফুলী। কর্ণফুলী। খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? যাক, এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নিই আমাদের প্রশ্ন উত্তর। আহসান মঞ্জিল অবশ্যই বুড়িগঙ্গা নদীর তীরে। নেভাল একাডেমি পতেঙ্গায়, কিন্তু আমি সঠিক উত্তর ধরে নিচ্ছি, চট্টগ্রাম বলেছেন। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে সৌদি আরবে। বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল। খাবার স্যালাইন আবিষ্কার করে ICDDRB। আপনারা মোটামুটি কাছাকাছি বলেছেন, উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ঠিক করে দেন কবে জাতীয় সংসদ শুরু হবে। জাতীয় সংসদ পরিচালনা করেন স্পিকার, কিন্তু অধিবেশন কবে শুরু হবে সেটা রাষ্ট্রপতি বলে দেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অবশ্যই সেন্ট মার্টিন। দেখা যাচ্ছে আমরা 1-2 প্রশ্নের সঠিক উত্তর পাইনি, কিন্তু 8টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব 40 নম্বর পেয়ে যাচ্ছেন রংপুর জেলা স্কুল। অভিনন্দন আপনাদের। এবারে শেষ 1 মিনিট খিলগাঁও উচ্চ বিদ্যালয় আপনাদের জন্য। আপনাদের 1 মিনিট সময় এবং 10টি প্রশ্ন শুরু হচ্ছে এখন। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? পাস। বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম? রিক্টার স্কেল। রিক্টার স্কেল। এটা স্কেল, কিন্তু যন্ত্রটার নাম কি? যেমন আমরা জ্বর মাপি থার্মোমিটার দিয়ে, কিন্তু আমরা তো বলি না থার্মোমিটার মানে কত ডিগ্রি জ্বর আসে, সেরকম ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম পাস। অ্যাডলফ হিটলার কোথায় জন্মগ্রহণ করেন? কোন দেশে? জার্মানি। জার্মানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কত মানুষ দেশ ত্যাগে বাধ্য হন? 1 কোটি। 1 কোটি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ? বাংলাদেশ। বাংলাদেশ। সঠিক উত্তর। প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়? গ্রিস। গ্রিস বা গ্রিকে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। দ্য লাস্ট সাপার চিত্রটির চিত্রকর কে? দ্য লাস্ট সাপার লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। গোল্লায় যাওয়া এই বাগধারাটি কি অর্থ বহন করে? গোল্লায় যাওয়া বলতে আমরা কি বুঝি? গোল্লায় যাওয়া। লালবাগ কেল্লা কে নির্মাণ? হ্যাঁ, ফেল করা বা এই টাইপের। ফেল করা। আচ্ছা, লালবাগ কেল্লা কি নির্মাণ করেন? পরে তো শায়েস্তা খাঁ ছিলেন আগে। আচ্ছা, বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে? ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম? অ্যাডলফ হিটলার কোথায় জন্মগ্রহণ করেন? ইউক্রেন। সময় শেষ হয়ে গেল, এবার আমরা দেখে নিই উত্তরগুলো। লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান, আপনারা বলেছেন সঠিক উত্তর। যে দ্বীপে বাতিঘর আছে কুতুবদিয়া।
কুতুবদিয়া লাইট হাউস বাতিঘর। ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে সেসমোমিটার। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়াতে। মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি মানুষ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়? গ্রিক সভ্যতায়। সঠিক উত্তর। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, ঠিক বলেছেন। দ্য লাস্ট সাপার, লিওনার্দো দা ভিঞ্চি। গোল্লা যাওয়া বলেছেন ফেল করা। আমরা ধরে নিচ্ছি সঠিক উত্তর। ফেল করা মানে হচ্ছে যে ঠিক কাজ না করা, ভুল করা, খারাপ পথে যাওয়া, হ্যাঁ, সেটাকে ধরে নিচ্ছি। সো দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে 1টা 2টো 3টি প্রশ্নের সঠিক উত্তর পাইনি, কিন্তু বাকি 7টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। আর এই কুইক কুইজ রাউন্ডের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ বাংলাদেশ 2024-এর জন্য সব প্রশ্ন। রংপুর জেলা স্কুল, আপনাদের সাথে একটু গল্প করতে চাই। সবার আগে ফাহাদ, আপনার সাথে আলাপ করি। আপনার কি স্বপ্ন, কি ইচ্ছা, বড় হয়ে কি হতে চান? জি, বড় হয়ে তো সবার আগে একজন ভালো মানুষ হওয়ার ইচ্ছা রয়েছে, যে বাহ। বাংলাদেশের যাতে অন্তত দেশ ও দশের কাজে যাতে কাজে লাগতে পারি, সেটা হচ্ছে প্রধান লক্ষ্য বর্তমানে। আর কি করার মাধ্যমে আপনি মানুষের কাজে আসতে চান? জি, এটা আমরা অনেকভাবেই করতে পারি। যেমন আমরা চাইলে আইনের কোনো কর্মকর্তা হয়ে করতে পারি, বা আমরা চাইলে নিউজ তথ্য, যদি আমি নিউজ অ্যাঙ্কর হই তাহলে আমি সেইভাবে করতে পারবো। বাট আমি যদি চাই সামাজিক একজন আপনার কি ইচ্ছা সেটা বলেন, আপনার ইচ্ছা জানতে সত্যি চাই। কথা বলতে আমার এখনো ওইভাবে কিছু চিন্তা করিনি, কিন্তু আমার ইচ্ছা আছে মানুষের যে সমাজ সেবা জিনিসটা, সমাজ সেবায় কাজ করার ইচ্ছা আছে। ভেরি গুড, খুব ভালো। জারিফ, জি, আপনার কাছে শুনতে চাই। আমার সর্বপ্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই, তারপর আমি একজন স্থপতি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। বাহ, খুব ভালো। স্থপতি কেন? আমাদের দেশে অবকাঠামো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুর্বল হতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে আমার দেশে যাতে অবকাঠামোর দিক থেকে উন্নত হতে পারে। এটি। আপনার পরিবারে কেউ আছেন যিনি স্থপতি? না, কেউ নাই? না। আচ্ছা, ভেরি গুড। আপনাদের দুজনের একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে সবার আগে আপনারা বলেছেন যে ভালো মানুষ হতে চাই। শিক্ষা এবং নাগরিক, রাষ্ট্রের নাগরিক হবার প্রথম শর্তটাই হচ্ছে ভালো মানুষ হওয়া। বলে না আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যদি ভালো না হই তাহলে কে হবে? এবং একমাত্র আমাদেরই কিন্তু সৃষ্টিকর্তা সেই সক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। অতএব ভালো মানুষ হতে হবে, এটা সবার আগে, এবং এটার কোনো বিকল্প নাই। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাদের সাথে একটু গল্প করি, আপনাদের সাথে জানতে চাই আপনাদের ভবিষ্যতের স্বপ্নের কথা, ভবিষ্যৎ জীবনের কথা। নাসির, কি হতে চান বড় হয়ে? আচ্ছা, আমি বিজ্ঞানে বিপ্লব নিয়ে কাজ করতে চাই। এরপর বিজ্ঞানে বিপ্লবের পর দেখেন, একজন ভালো মানুষ হতে হলে তো সমাজসেবা তো নিজেই নিজে তো করতে হবে। তো তারপর আমি যখন ধরেন অর্থ উপার্জন করা শুরু করব, তখন আমি তার বেশিরভাগ অর্থ আমি গরিবদের বা আমাদের যে নিম্ন শ্রেণীর মানুষজন রয়েছে তাদের যাতে উন্নতি করতে পারি, তাদেরকে যাতে যথাযথ শিক্ষা দিতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমি ধরেন বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনগুলোকে ফান্ড দিব। এছাড়াও আমরা নিজেরও একটা অর্গানাইজেশন খুলব। বর্তমানে একটা অর্গানাইজেশনে কাজ করছি, নাম হচ্ছে হান্টার ইয়ুথস। এছাড়াও মোটামুটি সমাজসেবা এবং নিজের অর্থ দিয়ে গরিবদেরকে সেবা করার উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি। বাহ, খুব ভালো, অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। আবির, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন বড় হয়ে জাতিসংঘের মহাসচিব হওয়া। জাতিসংঘের মহাসচিব? সর্বনাশ, এ তো বিশাল বড় পদ। কিন্তু কথা হচ্ছে জাতিসংঘের মহাসচিব এখন যারা আছেন তারা কি আসলে তাদের কাছে যা আমাদের প্রত্যাশা সেটাকে তারা পূরণ করতে পারছেন? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় না, কেননা জাতিসংঘ হচ্ছে আমাদের বহির্বিশ্বে যে যুদ্ধগুলো চলে এগুলো তারা সংগঠিত হইতে বাধা দেওয়ার কথা, কিন্তু এখনো ওনাদের এখানে আমরা কোনো উত্তর পাচ্ছি না, বা ওনারা কোনো সাড়া ওনারা তো দিচ্ছেন বলছেন, বাধা দিচ্ছেন, কিন্তু কেউ ওনাদের কথা শোনে না। ওনাদের কথা শুনছেন না, হয়তো ওনাদের অবকাঠামোগত দুর্বলতা অথবা অন্যান্য কোনো কারণে পারছেন না। যেহেতু জাতিসংঘ বিশ্বের অনেক যারা জাতিসংঘে নিবন্ধিত তারা কিন্তু জাতিসংঘের কথা শুনে, তারা শুনতে বাধ্য। সেক্ষেত্রে তারা যদি তাদেরকে ফোর্স করে বা তাদেরকে আরেকটু কঠোরভাবে বলে, সেক্ষেত্রে হয়তো তারা শুনবে, কিন্তু সেক্ষেত্রে মনে হয় ওনাদের কিছু। তো আপনার জাতিসংঘ মহাসচিব হওয়ার এই ইচ্ছেটা হলো কেন, জাগলো কেন, এটা একটু জানার ইচ্ছা আমার। বহির্বিশ্বে কিছুদিন পর পরই আমরা দেখতেছি একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে, বিভিন্ন জিনিস নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে। আমার কথা হচ্ছে, যুদ্ধ তো জাতিতে জাতিতে শান্তি আনতে পারে না। সেই
সেই ইয়ে থেকে আমি আসলে জাতিসংঘের মহাসচিব হওয়ার চিন্তা করছি। হয়তো আমি ওখানে গেলে দায়িত্বটা নিতে পারবো, নিতে পেরে যদি করতে পারি আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ। বাহ, তার মানে আপনি চান যে জাতিসংঘের যে কার্যকর ভূমিকাটা পালন করা উচিত, যেটা প্রত্যাশা অনুযায়ী আমরা দেখছি না, আপনি জাতিসংঘ মহাসচিব হয়ে সেটাকে কার্যকর করে তুলতে চান এবং সারা দুনিয়া থেকে যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিতে চান, তাই তো? জি, দারুণ, খুবই চমৎকার। আমাদের স্কোর কার্ড বলছে রংপুর জেলা স্কুলে মোহাম্মদ ফাহাদ হাসান নবম শ্রেণীর এবং জারিফ জামান নবম শ্রেণী, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 115 নম্বর। অভিনন্দন রংপুর জেলা স্কুল। এ পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ নাসির এবং ইকরাব এবং ইকরাব আহমেদ আবির, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন খিলগাঁও উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দু দলকে এখানে অংশগ্রহণ করবার জন্য, বিশেষ করে রংপুর জেলা স্কুলকে। এত দূর থেকে আপনারা এসেছেন, আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং এই কষ্টটা স্বীকার করার জন্য আপনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি ভবিষ্যতে আমাদের এই ধরনের যতগুলো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলিতে রংপুর, বৃহত্তর রংপুর থেকে আমরা আরও অনেক অনেক স্কুলকে পাবো এবং তাদের নিয়ে এরকম জমজমাট কুইজ আমরা করব। এই প্রার্থনার সাথে সাথেই শেষ করি আমরা আমাদের আজকের অনুষ্ঠান। আর যে কথাটা বলে রাখি, যারা আমাদের এই কুইজ বাংলাদেশ 2024-এ অংশ নিতে চান তারা একটা ছোট্ট কাজ করতে পারেন। আপনারা একটা ছোট কুইজ দল গঠন করতে পারেন দুজনের। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত দুজনকে নিয়ে একটি কুইজ দল গঠন করুন। তারপরে সেই কুইজারদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অভিভাবকদের যোগাযোগ করার তথ্য দিয়ে আপনারা স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠার ঠিকানা প্রযোজক কুইজ বাংলাদেশ 2024, কক্ষ 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চাইলে আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ বাংলাদেশ এবং সেখানে আমাদের কুইজ বাংলাদেশের সব আপডেট পাবেন। আর আপনারা তো জানেনই যে কুইজ বাংলাদেশ প্রচারিত হয় প্রতি রবিবার সন্ধ্যা 6টা 20 মিনিটে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। আশা করি সামনের সপ্তাহে রবিবার সন্ধ্যা 6টা 20 মিনিটে যখন আমরা এসে হাজির হব পর্দার সামনে, আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। যতক্ষণে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। দেশকে জানুন, দেশকে ভালোবাসুন। হ্যাপি কুইজিং।